ইতিমধ্যেই যে ঘটনা সামনে চলে এসেছে, অর্থাৎ সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনা, গুলি চালানোর চেষ্টা, যদিও গুলি 3বার চেষ্টা করেও বন্দুক থেকে বেরোয়নি, অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন সুশান্ত ঘোষ। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, এর পেছনে কারা জড়িত রয়েছে, এবং তারই সঙ্গে যে প্রশ্ন বা প্রসঙ্গ উঠে আসছে 70-80 দশকের কসবা কি আবারও মনে পড়ে যাচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন চন্দন রায়চৌধুরী এবং সৌনক গাঙ্গুলি তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন। আর যাকে নিয়ে এই ঘটনা, সেই সুশান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সুশান্তদা, বারবার করে একটা প্রসঙ্গ, গতকাল যখন এই ঘটনা ঘটে, আমার মনে আছে ঠিক 9:10 আপনার সঙ্গে টেলিফোনে জি 24 ঘন্টা কথা বলে আপনি বলেছিলেন যে বুঝতেই পাচ্ছি না কি করে এরকম একটা ঘটনা ঘটে গেল। প্রশ্ন ছিল যে রাজনৈতিক সংস্রব রয়েছে কিনা, আজও সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। না না, রাজনৈতিক সংস্রব বলে কিছু নেই এখানে। আমার ব্যক্তিগত এটা মতামত যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, এবং যেটা একটা মহল থেকে চালানোর চেষ্টা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাও আছে বলে আমার মনে হয় না। এটা বিরোধীরা বলছে ঠিক আছে, কিন্তু রাজনীতি করবার জন্য বলতে হবে, কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি এর সঙ্গে কোনো রাজনীতির ব্যাপার নেই। 70-80 দশকের কসবার কথা যদি ভাবি আমরা, একটা আতঙ্কের জায়গা। শাসক দলের কাউন্সিলরের ওপরে যদি হামলা হয়ে থাকে, তার বাড়ির তলায় যেখানে বসে আড্ডা আপনি দিচ্ছেন, এই মুহূর্তে বাড়ির মধ্যে রয়েছে, একটু পরে বাড়ির বাইরের ছবি দেখাবো, সাধারণ মানুষ তো চিন্তায় থাকবে, আপনার নিজের মনে হয় না? না, এই দায়িত্বটা আমাদের নিতে হবে। আমরা যারা রাজনীতি করি আমাদের এই দায়িত্বটা নিতে হবে, যাতে মানুষের আতঙ্কটাকে দূর করানো যায়। আপনি শুরু করলেন যেটা দিয়ে, যে 70 দশক 80 দশকের কসবা। আমরা দেখেছি কসবার রূপ দেখেছিলাম, মুক্তাঞ্চল ছিল এটা সন্ত্রাসের। 2011 সালের পর থেকে পরিবর্তন করবার চেষ্টা করেছি। একটা সময় এখানে ট্যাক্সি কসবার নাম শুনলে আসতো না, রেল লাইনের এপারে মানুষ আসতো না ভয়ে, কিন্তু সেটা এখন আজকে রাজডাঙ্গা অঞ্চল অ্যাক্টোপলিস মল হওয়ার পর এটা লোকে সেকেন্ড পার্ক স্ট্রিট বলে। নগরায়ণ বাড়ছে, প্রচুর মানুষের যাতায়াত এখানে আছে। শতরূপ, এই ঘটনা কতটা চিন্তা বাড়াচ্ছে বলে মনে হয় সাধারণ মানুষের? যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার খুব কাছে তোমার নিজের বাড়ি। হ্যাঁ দেখুন, চিন্তা তো অবশ্যই এ তো বাড়বে বলে স্বাভাবিক কথা। এটা খুব রাতের অন্ধকারে কেউ এটা করে দিচ্ছে এমন নয়, একেবারে ভর সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা 7:30টার সময় তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো। ওই জায়গাটা অত্যন্ত একটা জনবহুল ক্রাউডেড এলাকা, এলাকার একজন কাউন্সিলর, এবং কাউন্সিলরের থেকে বড় কথা একেবারে পাড়ার লোক, সুতরাং চিন্তা তো হবেই। কিন্তু আমি কতগুলো কথা বলছি, আমি এতক্ষণ ধরে, তুমি দেখে যা মনে হচ্ছে তুমি হয়তো এখন সুশান্ত ঘোষের বাড়ির ভেতরে নেই, তুমি বেরিয়ে এসছো, সরাসরি ওনাকে প্রশ্ন করার সুযোগ নেই, কিন্তু আমি এতক্ষণ ধরে ওনার কথাগুলো আমি শুনছিলাম। প্রথম কথা হচ্ছে যে আমি কালকে সকালবেলায় দেখলাম তৃণমূলের এক এমপি অরূপ চক্রবর্তী বলছেন যে যারা যারা দুর্নীতি করেছে, ট্যাপ ফ্যাপের টাকা নিয়েছে, তাদেরকে গুলি করে দেওয়া উচিত। সন্ধ্যেবেলায় দেখলাম একজন তৃণমূল কাউন্সিলরকে গুলি করতে চলে গেল। আমি জানি না ঘটনা দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু আমি একটা কথা আমি সুশান্ত ঘোষকে বলতে শুনলাম যে এই বিরোধীরা অভিযোগ করছে এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে। একটা আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি, পশ্চিমবাংলায় বন্যা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বিরোধীদের চক্রান্ত, ম্যানমেড বন্যা, সেখান থেকে উনি পরিষ্কার বললেন যে এর মধ্যে কোনো রাজনীতি বা কোনো বিরোধী দলের ভূমিকা নেই। ওনার এই সততাকে আমি মানে ওয়েলকাম করছি। কিন্তু উনি একেবারে মানে ধোয়া তুলসী পাতার মতো করে যে বললেন যে না না, গোষ্ঠীদ্বন্দ্বেরও কোনো ব্যাপার নেই, বিরোধীরা মিথ্যে কথা বলছে। আমি খালি অনুরোধ করব, যারা এখন আমাদের আলোচনাটা শুনছেন, ইউটিউবে গিয়ে 3টে শব্দ লিখে সার্চ করুন, কসবায় গোষ্ঠী সংঘর্ষ। কোনো রাজনৈতিক দলেরও নাম লিখতে হবে না, নেতার নাম তো লিখতে হবেই না, কসবায় গোষ্ঠী সংঘর্ষ, এই 3টে শব্দ ইউটিউবে দিয়ে সার্চ করুন। 24 ঘন্টা সহ বাংলার সমস্ত নিউজ চ্যানেলের কম করে একটা চ্যানেলের 10টা করে রিপোর্ট স্টোরি বেরিয়ে আসবে গত 3-4 বছরের, এবং প্রায় প্রতিটা স্টোরি সুশান্ত ঘোষকে কেন্দ্র করে, রাজডাঙ্গা অঞ্চলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের। আজকে থেকে কয়েক মাস আগে 4 জুন, তোমরা 24 ঘন্টায় আমার সামনে এখন এটা বার করা আছে ইউটিউবে, তোমরা খবর করেছো সুশান্ত ঘোষের সাথে এখন যিনি ওখানকার কাউন্সিলর লিপিকা মান্না, সেই দুই গোষ্ঠীর ঝামেলায় তুমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছো, ঠিক ওই রাজডাঙ্গায় সারা রাত ধরে গোলাগুলি এবং বোমাবাজি চলেছে। গতকাল সুশান্ত ঘোষের কাছে যে রিভলভারটা নিয়ে ওনাকে মারতে যাওয়া হয়েছিল, থ্যাঙ্কফুলি ওটা চলেনি, খুব সম্ভবত ওই মানে কাটমানি খেয়ে চাকরির মতো, ওটাও বোধহয় কাটমানি দিয়েই কিনেছিল তৃণমূল রিভলভারটা, যে কারণে ঠিকমতো কাজ করেনি। কিন্তু গতকাল যে রিভলভারটা কাজ করেনি, 4 জুন সারা রাত ধরে কিন্তু তৃণমূলের রিভলভারগুলো কাজ করেছিল। সারা রাত ধরে গুলি চলেছিল, বোম পড়েছিল, এবং রাজডাঙ্গার শান্তিপ্রিয় মানুষ, তাদের মধ্যে তৃণমূল সমর্থক পরিবারও আছেন, তাদের সন্তানকে আঁকড়ে মানে বুকে জড়িয়ে ধরে কাঁপছিলেন যে কখন বাইরে এই গণ্ডগোল থামবে, নাহলে কখন আমাদের ঘরে একটা বোম এসে পড়বে। 2 বছর আগের খবর তোমাকে তোমাদের চ্যানেল থেকে আমি দেখলাম, এখন 2022 সালের 10ই জুন, তখন
তখন আবার সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল লিপিকা মান্নার অনুগামীদের বাড়িতে গিয়ে ঢিল মারার, হামলা করার। এবং আমি যে কারণে বলছিলাম যে উনি এখন থাকলে ভালো হতো, আমি জানতে চাই সুশান্ত ঘোষের কাছে 2021-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে তৃণমূলের একটা মিটিংয়ে ওনাকে, এই সুশান্ত ঘোষকে, স্বরূপ ঘোষকে মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল। জাভেদ খানের লোকেরা এনাকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। ইনি হাসপাতালে, এনার ট্রিটমেন্ট হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। যে কারণে আমি দেখো 2021-এ আমি ওখানে বামফ্রন্টের প্রার্থী ছিলাম। তোমরা জানো 2021-এর গোটা বিধানসভায় তোমরা একটা ছবি দেখাতে পারবে না কসবায় তৃণমূল কংগ্রেসের প্রচারে সুশান্ত ঘোষ কোনো মিটিং মিছিল কোনো কিছু করছেন। উনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ছিলেন। আমি কথাগুলো এই কারণে বলছি, এই ঘটনার পেছনে আমরা যতদূর দেখো, আমরা তো কোনো মানে সিবিআই কি ইডি কি সিআইডি নই, কিন্তু পাড়ায় থাকার সুবাদে, ওই এলাকায় রাজনীতি করার সুবাদে আমরা যেগুলো জানতে পারছি যে এই পেছনে বাইপাসের ওপারে মাটিনপাড়া গুলশান কলোনির চত্বরে একটা জমি এবং সেসব নিয়ে দুই প্রমোটার গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। সুশান্ত ঘোষের লোকেরা ওখানে প্রমোটিং করবে নাকি উল্টো গোষ্ঠী করবে, তাই নিয়ে নাকি কিছু হয়েছে। এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আমি যে কথাটা বলছি তা হচ্ছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই সংঘর্ষ না আজকে খালি এই দুটো দলের মধ্যে সীমাবদ্ধ নেই। তুমি যে জায়গা থেকে প্রশ্নটা করছো, একেবারে সাধারণ মানুষ, তিনি ওখানে পরিবার নিয়ে বসবাস করছেন, কেন আজকে তার বাড়ির সামনে গুলি চলবে, কেন তার বাড়ির সামনে বোম পড়বে? উনি আজকে বলছেন যে 70 দশক 80 দশকের যে কসবা ছিল এখন বিরাট শান্তিপ্রিয় করে দিয়েছেন। যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওখান থেকে জাস্ট 5 পা দূরে কসবায়, ওই কসবা বাজারের আগে উত্তরপাড়ায় পলাশ জানা বলে একটা ছেলে, 2017 সালের ঘটনা, তুই জানো জলের লাইনে জল নেওয়ার ঝামেলা, বালতিটাকে আগে রাখবে তাই নিয়ে ঝামেলা, দিনের বেলা সকাল 11:30টার সময় কুপিয়ে খুন করে দিল ছেলেটাকে, সকাল 11:30টার সময়, একটা জলজান্ত ছেলেকে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখন, তোমাকে আমি অনুরোধ করছি শুভ্র, গোটা অ্যাক্রোপলিস থেকে শুরু করে আমাদের তুমি গোটা অ্যাক্রোপলিস থেকে শুরু করে আমরা তোলার চেষ্টা করছি, তুমি যা বলছি 2017 2022 সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরছো, ঠিক সেই জায়গাতেই তোলার চেষ্টা করছি। 17 তুমি বুঝতে পারছো আমি বাইরে রয়েছি ঘটনাস্থলে, আমি একেবারে সঙ্গে সঙ্গে তোমার কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হবে, প্লিজ একটুখানি আমার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ থাকলো তোমাকে এবং আমাদের অন্যান্য প্যানেলিস্ট যারা অতিথিরা রয়েছেন তাদের প্রত্যেককে। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। সৌনক বলার বোধহয় অপেক্ষা রাখে না যে শতরূপের কাছ থেকে তৃণমূলের অন্য অংশের কথা, অভ্র সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেছে। আর চন্দনদার কথা তুমি এইমাত্র শুনলে, চন্দনদা একেবারে বলছেন যে এতদিন ধরে ঠিক কি তৈরি হয়েছিল, অর্থাৎ আবারও কিন্তু ঘুরে ফিরে কোথাও না কোথাও তৃণমূলের অন্য অংশের কথা উঠে আসছে। কেন এই অংশ উঠে আসছে বলে মনে হচ্ছে? যদিও যার উপরে হামলা বা হামলার চেষ্টা করা হয়েছিল তিনি কিন্তু সরাসরি না বলেছেন, আমরাও প্রশ্ন করেছিলাম। সৌনক দেখো, একটা কথা প্রথমে বলি যে যিনি আক্রান্ত হয়েছেন বা যারা ওর উপর আক্রমণ করেছে তাদের চরম শাস্তি আমরা দাবি করছি, এবং তিনি এই মুহূর্তে একটা মেন্টাল ট্রমাটিক কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা বলতে চাই যে এই মুহূর্তে এই বাংলার বুকে যারা সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করছে তারা হচ্ছে বিজেপি। আমরা দেখেছি বারে বারে বাইরে থেকে, উত্তরপ্রদেশ বিহার থেকে লোক এনে, ভাড়া করে, গুন্ডা এনে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত হয়েছে। কিছুদিন আগে 27শে অগস্ট অভয়াকাণ্ডকে কেন্দ্র করে বাবু নিজে কিন্তু এরকম কোনো কথা বলেনি, না নিজের দলে কোনো অন্তর্দ্বন্দ্বের কথা বলেছেন, না অন্য কোনো রাজনৈতিক দলের প্রসঙ্গ তুলেছেন, উনি কিন্তু একবারও এরকম কোনো কথা বলেননি। তিনি এই মুহূর্তে যে মেন্টাল স্টেট অফ কন্ডিশনের মধ্যে আছেন, তার পক্ষে এখন সমস্ত কিছু বলা সম্ভব নয়। আমরা বলতে চাইছি যে কথাটা আমাদের মাননীয় মেয়র বললেন যে কেন অন্য রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে আর্মস আমাদের রাজ্যে আসবে, এবং সেই দিকে আমাদের খেয়াল রাখতেও অবশ্যই মুঙ্গের থেকে কারা আনছে আর্মস,
এই উত্তরপ্রদেশ বিহার থেকে কারা গুন্ডা ভাড়া করছে, কারা শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে? আমরা কিছুদিন আগে কারা খেয়াল রাখবে? রাজ্য প্রশাসন খেয়াল রাখবে তো। রাজ্য প্রশাসনের শাসক দল তৃণমূল কংগ্রেস, সুশান্ত ঘোষ শাসক দলের কাউন্সিলর, চিন্তা বাড়বে না? আমাকে বলতে দেওয়া হোক। 70-80 দশকের কথা আপনি উল্লেখ করলেন। 70-80 দশকে আমরা দেখেছি 1982 সালে এই কসবার বুকে বিজন সেতুতে কান্তি গাঙ্গুলি এবং সচিন সেনের নেতৃত্বে 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারা হয়েছিল। কিন্তু আগে এই প্রশ্নটা জবাব দাও, শাসক দলের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে হামলা বা হামলার চেষ্টা, চিন্তা বাড়বে না সাধারণ মানুষের? অবশ্যই এটা আমাদের কাছে চিন্তার বিষয়, কারণ এই বাংলায় বাংলা সংস্কৃতি এবং শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত কারা করছে? কাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে? গুছিয়ে ছোট করে প্রশ্ন করার চেষ্টা করলাম যাতে তোমার বুঝতে সুবিধা, এবং সুশান্তদা বারবার বলেছেন রাজনীতির যোগ নেই। ঠিক এক্স্যাক্ট এই জায়গা থেকে অভ্রর কাছে আসবো। অভ্র, আমি আটকে ছিলাম এবারে একেবারে আলোচনার শুরুতে যে প্রসঙ্গ আমরা তুলে ধরেছি বা আজকের বিষয় বা ভিত্তির জায়গা, গতকালকের এই ঘটনা এক্স্যাক্টলি 24 ঘন্টার কিছু সময় বেশি হয়েছে এই ঘটনা সামনে আসার পর। সেখান থেকে প্রশ্ন হচ্ছে, এই সেই কসবা যেখানে 70-80 দশকে চিন্তার ভাঁজ ছিল, যে জায়গা নিয়ে কেন আবার এই স্মৃতি ফেরত আসবে? তাহলে চিন্তার কারণ, আতঙ্কের কারণ, আশঙ্কার কারণ কি কি? আমাকে বলতে বলছে, আমার নাম অভ্র। শিলাদ, আপনি ঠিক বলেছেন। 70-80 দশকে যখন ফিরে যাচ্ছেন, আনন্দমার্গী হত্যাকাণ্ডের কথা যখন উঠলো, ওই 17 জনকে মারা হয়েছিল, মূল অভিযুক্ত একজন ছিলেন বাবলু চক্রবর্তী। ওই এলাকাতে শতরূপদাও থাকেন, আমার সঙ্গে দলীয় বিরোধিতা থাকতে পারে, আমি ভুল বললে কোরোবরেট উনি করে দেবেন। এখন বড় তৃণমূলের মাথা হয়েছে, এই অবস্থা তৃণমূলের, তারা বড় বড় ডায়লগ মারছে। 17 প্রথমেই যে প্রশ্নটা, অর্থাৎ 70-80 দশক, একটু আগেই প্রতিক্রিয়া তুলে ধরলাম, অর্থাৎ বাম বিজেপির দিকে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে। কেন এই প্রশ্ন উঠে আসবে 17? না, 80 দশকের ঘটনা তো আপনারা জানতে পেরেই গেলেন যে কান্তি গাঙ্গুলি আনন্দমার্গীদেরকে খুন করেছিলেন, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পরে কান্তি গাঙ্গুলির কাছ থেকে পয়সা খেয়েছেন, তাই আনন্দমার্গী কমিশনের ফাইলটা প্রকাশ করে কান্তি গাঙ্গুলিকে 13 বছরের কোনো শাস্তি দেননি। তবে আজকে আলোচনা এসে আমি মুগ্ধ। আজকে না আসলে আমার জীবনের অনেক কিছু দেখা বাকি থেকে যেত। আমি জীবনেই প্রথম দেখলাম আনঅফিসিয়াল তৃণমূল অফিসিয়াল তৃণমূলকে মানসিক ভারসাম্যহীন বলছে। তবে একটা আমি আপনাদেরকে বলি, খালি ববি হাকিমের কথার সাথে আমি একমত যে সত্যি আপনি যখন বলবেন তখন আমি কিরকম করলে তখন দেখবেন আপনার কেমন লাগে, এরপরে আপনার কাছে আসবে, এরপরে আপনার কাছে আসবে, তখন আপনার এই অসুবিধা হবে। ববি হাকিমকে কথাটা বললেন যে বাইরে থেকে গুন্ডা কেন আসবে, ঠিকই কথা, তৃণমূল থাকলে পশ্চিমবাংলায় গুন্ডার অভাব আছে যে বাইরে থেকে গুন্ডা আনতে হবে। তবে আমি একটা কথা বলি তোমাদেরকে, ববি হাকিম বা এরা যে ব্যাপারটাকে খালি মুঙ্গের, বিহার, ইউপির দিকে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে কাউকে সুপারি দিয়ে আনা হয়ে থাকতে পারে, কিন্তু তার সঙ্গে তো সুশান্ত ঘোষের কোনো সত্যতা থাকতে পারে না, তাকে খুন করার কারণ থাকতে পারে না। সুপারি দিয়ে খুনটা করাতে চেয়েছে যে লোকটা, সে তো পশ্চিমবাংলায় বসে আছে, সে তৃণমূলের লোক হোক, সিপিএমের হোক, বিজেপির হোক, কংগ্রেসের হোক, কোনো সমাজকর্মী হোক, যেই হয়ে থাক না কেন। সুতরাং ববি হাকিমদের কী স্বার্থ আছে পুরো ব্যাপারটাকে ইউপি বিহারের দিকে ঘুরিয়ে দিয়ে পশ্চিমবাংলায় বসে যারা তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে মেরে ফেলার পরিকল্পনা করলো, তাকে আড়াল করার কারণটা কি রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। যে কারণে আমরা দেখেছিলাম সত্যজিৎ বিশ্বাস বলে তৃণমূলের এমএলএ খুন হয়ে গেল একটা সরস্বতী পুজোর একটা অনুষ্ঠানে, 5000 লোক সেখানে উপস্থিত, কিন্তু উত্তর খোঁজার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু সময় সংক্ষিপ্ত বলে প্রত্যেকের কাছে যেতে হবে। 17 প্লিজ একটু সঙ্গে থাকো। 17 প্লিজ একটু সঙ্গে থাকো। চন্দন দাস, কালীঘাটের পোষা শার্লক হোমস কুনাল ঘোষ, সব জানতা কুনাল ঘোষ, উনিও তো আজকে বাইক দিয়েছেন। জিজ্ঞেস করুন এই গোষ্ঠীদ্বন্দ্বের পরে তার কি বক্তব্য, জিজ্ঞেস করুন মিডিয়াতে বিভিন্ন বলতে দাও, বলো কুটুস বলো। আমি সৌনককে একটু বলার সুযোগ দিই। সৌনক, একেবারে সাধারণ জায়গায়, সাধারণ মানুষের জায়গায় প্রশ্ন, তৃণমূল রাজনীতি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠে আসবে না সৌনক? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা মানুষের নিরাপত্তা কথা বলতে দেবো। দেখুন লোকজন ডেকে নিয়ে যে কাউন্সিলরকে মনোনয়ন করছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলছে তোমরা, চক্রান্ত করে অশান্ত করে সেই বাম বিজেপি জোটে কিভাবে শাসকদেরকে আক্রমণ করছে দেখুন, কথা বলতে দেওয়া হচ্ছে না। ঘটনার পরিপ্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে সারাদিন ধরে যে আপডেট তার পরিপ্রেক্ষিতে বলেছি। আমি স্পেসিফিক্যালি আবার জিজ্ঞেস করছি সৌনক, এই ঘটনা রাজ্যের শাসক দলের কাউন্সিলরের ওপরে হতে যাচ্ছিল, আটকানো গেছে তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আটকেছে, সেক্ষেত্রে এই প্রশ্ন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। সৌনক, সাধারণ মানুষের নিরাপত্তার কথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি খুব দেখতে পাচ্ছি তো। বারবার পুলিশ তো কিছুই করতে পারছে না। আরে বাবু, আপনি বলে বললেন পুলিশ কিছু করতে পারছে না। দিনের উপরে নাম দিয়ে ওরা বাংলাদেশ কে শুরু করেছিল? কে শুরু করেছিল? কে শুরু করেছিল? শুরু কে করেছিল? আমি প্রত্যেক অতিথির কাছে খুব সংক্ষেপে এক লাইনে যাবে, নিরাপত্তার জায়গায় এই মুহূর্তে এই ঘটনার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষের নিরিখে? শতরূপ, জাস্ট এক লাইনে। শতরূপ, দেখুন উনি কি বললেন আমি আপনার প্রশ্ন শুনতে পেলাম না, তবে যেটা হয়েছে এটা অত্যন্ত, হ্যাঁ সে তো বটেই, আমার যা বলা হয়ে গেছে, তুমি চাচা অসুবিধা নেই। যেটা আমরা দেখেছি, সুশান্ত ঘোষ, এটা ব্যক্তি সুশান্ত ঘোষের প্রশ্ন না, আমরা প্রত্যেকে, আমি খুব আন্তরিকভাবে বলছি, গতকাল যে কোনো বড় ঘটনা ঘটে যায়নি, সেটা অত্যন্ত মানে একটা ভালো বিষয়, মানে উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। কিন্তু সত্যি তৃণমূলের এবার বোঝা উচিত যে কোনো কারণেই হোক না কেন, শত্রুতা কেন এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে, আর কেন বাংলার আজকে এই অবস্থা যে একটা 17 বছর ছেলেকে 10,000 টাকা দিলে সে একটা লোকের বুকে গুলি করতে রাজি হয়ে যাচ্ছে। সুতরাং আলোচনা করতে গেলে কিন্তু সুস্থভাবে অনেকগুলো এই প্রশ্ন চলে আসছে। যারা আজকে সরকারে আছেন, এটা তাদেরই দায়িত্ব এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা, কেননা এটা ঘটনা মানুষ আমাদেরকে ভরসা করে, মানুষ আমাদের হারিয়েছে, ওদেরই ভোট দিয়েছে, সুতরাং ওদেরকে এটা ভাবতে হবে। মেন্টালি ট্রমাটিক বলা হচ্ছে, তিনি অনেক শান্তভাবে কথা বলছি না, যার কোনো প্রমাণই সে বেশি যাচ্ছে। বিহারেও তৃণমূল গভর্নমেন্ট চাই। আমি বলছি কি যে, যেটা দেখুন, এরা এরকম হাজারটা কথা বলতে পারে, কিন্তু এইটা তো ঘটনা যে একটা ঘটনার পরে 24 ঘন্টা পার হয়ে গেল, যিনি ভিকটিম তিনি বলতে পারলেন না, যে কোনো কারণে হোক না কেন ওনার মুখে সেলোটেপ লাগানো আছে, একবার উচ্চারণ করতে পারছেন না যে অমুক আমাকে মারার চেষ্টা করেছে। এটা কিন্তু আর চটথাপ্পড় না, একেবারে বুকের কাছে বন্দুক ধরে গুলি চালানোর চেষ্টা করেছিল। ব্যাপারটাকে সিপিএম তৃণমূলের এই ঘটনা ইতিমধ্যে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখেন, এবং বিশেষ করে নিরাপত্তা নিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে।